এখনই আমি বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাবো কক্সবাজার ৩ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইমুম সরোয়ার কমল। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। অনুগ্রহপূর্বক 15 মিনিটের মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ভাষণের পূর্বে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সমস্ত ধর্ম প্রচারক, পীর আউলিয়া রওজা শরীফের প্রতি সালাম জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতীয় 4 নেতা, 52 ভাষা আন্দোলনের শহীদ, স্বাধীনতা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং এদেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত চমৎকারভাবে শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। সঙ্গত কারণে মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজ 10 মার্চ, মার্চের উত্তাল দিনগুলির 1971-এর এই সময়ে 7ই মার্চের ভাষণের পরে সারা বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল। আজকের এই দিনে আমার পিতা, সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান সরোয়ার আলম চৌধুরী বঙ্গবন্ধুর ভাষণের পরবর্তীতে গ্রামে গিয়ে আমাদের নিজের বাড়িতে মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকের এই দিনে তিনি সভা করেছিলেন। এটা মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের প্রথম দিক। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু এই বাঙালি জাতি অধিকার হারা ছিল, আত্মমর্যাদা ছিল না, আমাদের আত্মপরিচয় ছিল না। বঙ্গবন্ধু 1000 বছরের এই পরাধীন জাতিকে আত্মপরিচয় দিয়েছিলেন, স্বাধীনতা উপহার দিয়ে মর্যাদাকর রাষ্ট্রে পরিণত করেছিলেন। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষ পীড়িত, দারিদ্র পীড়িত এই বাংলাদেশকে উন্নয়নের শিখরে অত্যন্ত দ্রুততার সাথে নিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আজ থেকে 2000 বছর পূর্বে আমাদের পূর্বপুরুষেরা জীবন এবং জীবিকার তাগিদে সুদূর মঙ্গোলিয়া থেকে এই পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত উর্বর পলিমাটিতে এসে নেমেছিল। সেদিন আর্যরা আমাদের দেশ দখল করে নিয়েছিল। এরপরে মৌর্য সাম্রাজ্য, এরপরে গুপ্ত সাম্রাজ্য এখানে গড়ে ওঠে। এখানে 7ম শতাব্দীর দিকে পাল বংশের 4 রাজা, ধর্মপাল, রামপাল, গোপাল আর মহিপাল, এই পাল মিলে 200 বছর আমাদের পূর্বপুরুষদের উপরে শাসন কার্য চালিয়েছিল। পাল বংশের পতনের পরে আমাদের পূর্বপুরুষেরা ভেবেছিল এই বুদ্ধি আমাদের কাছে স্বাধীনতার সূর্য উদিত হবে, কিন্তু লক্ষণ বেগতিক। এরপরে শুরু হলো নদিয়া থেকে সেই সেন বংশের রাজত্ব। লক্ষণ সেন, বল্লাল সেন আর বিজয় সেন মিলে 150 বছর। তারা যাওয়ার পরবর্তীতে আবার শুরু হয়ে গেল দিল্লি থেকে সুলতানি আমল। কখনো শামসুদ্দিন মোবারক শাহ, কখনো শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন আজম শাহরা 350 বছর 13 জন সুলতান দিল্লি থেকে আমার এই বাঙালি জাতিকে শাসন করতে লাগলো। সুলতানি আমল চলে যাওয়ার পরে আবার দুঃসংবাদ, আগ্রা থেকে শুরু হলো মুঘলদের যাত্রা। আকবরের ছেলে হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। এই মুঘল অধিপতিরা কখনো এখানে ইসলাম কুলি খান, কখনো এখানে জাহাঙ্গীর কুলি খান,
কখনো এখানে মীর জুমলার নেতৃত্বে আমার এই বাঙালি জাতিকে শাসন করেছিল। মুঘলরা চলে যাওয়ার পরে আবার ব্রিটিশরা 200 বছর শাসন করেছেন। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এখানে পাকিস্তানিরা আবার 23 বছর শাসনের নামে শোষণ চালিয়েছে। আমার পূর্বপুরুষেরা বারবার পরাজিত হয়েছিলেন। এখানে স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন নেতাজি সুভাষ বসু, এখানে স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন তিতুমির, বাঁশের কেল্লায় যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছিলেন। এখানে হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের ডাক দিয়েছিলেন, রজব আলী সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্তরাম এখানে স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন। স্বাধীনতা সেদিন আসেনি, বারবার বীরের রক্ত আর মায়ের অস্ত্র সিক্ত এই দক্ষিণী বাংলায় স্বাধীনতার জন্য সূর্য সেনের পরাজয়ের প্রতিশোধ নিতে এখানে মুসলমান মায়েরা যাই নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে আল্লাহ আমাদের এমন একটি সন্তান দাও যে আমার পূর্বপুরুষদের পরাজয়ের প্রতিশোধ নিতে পারবেন। এখানে হিন্দু মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে আরাধনা করেছিল, হে ভগবান আমাদের এমন একটি সন্তান দাও যে প্রীতিলতা, কল্পনা দত্ত সূর্য সেনের পরাজয়ের প্রতিশোধ নিতে পারবেন। অতঃপর 1920 সালে 2000 বছর পরে 17 মার্চে মুজিব নামের যেই ছেলেটি জন্মগ্রহণ করেন, 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, 49 সালে এখানে মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন, 52 ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে 54 যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয়যুক্ত করেন, 58 আইয়ুব বিরোধী আন্দোলন গড়ে তুলেন, 62 শিক্ষা কমিশন আন্দোলনকে বেগবান করেন, 6 দফা ঘোষণা করে 66 সালে 67তে আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেন, 68তে জেলে থেকে 69-এর গণ অভ্যুত্থান সৃষ্টি করেন, 70-এর নির্বাচনে যখন এই 7 কোটি বাঙালি নৌকার পক্ষে রায় দিয়েছিল, যখন বাঙালি জাতিকে পশ্চিমারা তাদের অধিকার দিচ্ছিল না, তখন সেদিন লক্ষ লক্ষ জনতার সামনে যখন কবি গিয়ে বঙ্গবন্ধু গিয়ে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ছলকে উঠিল তরিতে চল, হৃদয়ে লাগিল দুলাম, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলাম, কেরোদে তাহার বজ্রকণ্ঠ বাণী, মুজিব শুনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই সংগ্রামের মধ্য থেকে এখানে 30 লক্ষ শহীদের বিনিময়ে বঙ্গবন্ধু 2000 বছর পরে এই বাঙালি জাতিকে আত্মপরিচয় দিয়েছিলেন, আত্মমর্যাদা দিয়েছিলেন, স্বাধীনতা উপহার দিয়ে। আর তারই কন্যা শেখ হাসিনা আজকে ক্ষুধা পীড়িত, দারিদ্র্য পীড়িত এই দেশকে আজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে শিক্ষার দিকে উন্নতি। শেখ হাসিনা একদিনে বছরের প্রথম দিনে 32 কোটি বই পৃথিবীর কোনো দেশ দিতে পারে নাই, শেখ হাসিনা দিয়েছেন। গত 6 বছর ধরে ঘরে ঘরে MBBS ডাক্তার পৌঁছে গেছে, গ্রামে গ্রামে 13,000 ক্লিনিক চালু করেছেন। আজকে জোহরারা, করিমারা আজকে সেখানে আজকে সেবা পাচ্ছে, চিকিৎসা সেবা। যাদের ডেলিভারি হয় সরকার তাদের অতিরিক্ত 3,000 টাকা সেখানে উপহার দিচ্ছেন। স্বাস্থ্যক্ষেত্রে আজকে বাংলাদেশ সফল। আজকে ভারতের মানুষের গড় আয়ু 68 বছর, পাকিস্তানের মানুষের গড় আয়ু 62 বছর, আর আমার এই বাংলাদেশের মানুষের গড় আয়ু শেখ হাসিনার সুষ্ঠু সফল স্বাস্থ্যনীতির কারণে 70 বছরে এসে দাঁড়িয়েছে। আজকে খাদ্য সংকটের দেশ বাংলাদেশ, মঙ্গা পীড়িত দেশ বাংলাদেশ, দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ। এখানে আর ভাতের ফকির নেই। এখানে আজকে আমরা খাদ্য রপ্তানি করছি, খাদ্য উৎপাদনের দেশ আজকে বাংলাদেশ হয়ে গেছে। আমাদের রিজার্ভ এখন $23 বিলিয়ন, তুলনামূলকভাবে পাকিস্তানের চেয়ে আমরা বেশি, তুলনামূলকভাবে ভারতের চেয়েও আমরা বেশি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে, খাদ্যের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, তথ্য প্রযুক্তির দিক দিয়ে। 11 কোটি মানুষ এই দেশে মোবাইল ব্যবহার করেন, আর আমেরিকাতেও তত মানুষ মোবাইল ব্যবহার করে না। আজকে বাংলাদেশের 4 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আজকে আধুনিক রাষ্ট্রের সাথে কাছাকাছি গিয়ে পৌঁছিয়েছে। এখানে ফ্লাইওভার দেখেন, যাত্রাবাড়ি কুড়িল ফ্লাইওভার, অবাক হওয়ার মতো। তাই আজকে এখন আর কোনো কবি লেখে না পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আবার নতুন করে কবিতা লিখবে আমাদের নতুন কবিরা। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, পদ্মার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি অবাধিত মাঠ, গগন ললাট,
চুমিতব পদধূলি ছায়া শুনিবীর শান্তির নেট ছোট ছোট গ্রামগুলি। মাননীয় স্পিকার, এর সাথে আমার কক্সবাজারও এগিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট স্টেডিয়াম পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে, আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে, কক্সবাজারবাসী মেডিকেল কলেজ পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে। তারপরও কিন্তু কক্সবাজারের মানুষের অনেক দুঃখ। আমার মাননীয় স্পিকার, আমার কক্সবাজার 150 বছরের পুরনো পৌরসভা। সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ কক্সবাজারে গিয়ে আনন্দ খুঁজে করে আসে, কিন্তু কক্সবাজারবাসীর কান্না দেশবাসী কখনো দেখে নাই, কখনো বুঝে নাই। কক্সবাজারের মানুষ সিটি কর্পোরেশন চায়। আমার কক্সবাজারকে সিটি কর্পোরেশনে যদি রূপান্তর করেন, আমরা আপনাদের থেকে কিছু চাইব না। কক্সবাজার বাংলাদেশকে দিবেন, কক্সবাজার বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়নে 30% রাজস্ব আয় থেকে কক্সবাজার আপনাদেরকে দিবে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ জানাই, আমার কক্সবাজার সদর উপজেলার 7টি ইউনিয়ন 40 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে তারা 40 বছর ধরে উপজেলার বাস্তবায়ন চায়। উপজেলা বাস্তবায়ন পরে হোক, অসুবিধা নাই, আগে থানার বাস্তবায়ন আমরা অতি দ্রুত চাই। কক্সবাজার সদরের মানুষ রামু, আজ থেকে 2000 বছর পূর্বে সেই রামুতে বৌদ্ধ মন্দিরে রয়েছে। রামুকে 150 বছর আগে রবীন্দ্রনাথ তার রাজস্বী উপন্যাসে শহর বলেছিলেন। সেই রামুর মানুষ আজকে তাকিয়ে আছেন, 40 বছর পরে তাদের একটি ছেলে এমপি হয়েছে। আজকে সেই ছেলে এখানে রামুকে পৌরসভা করতে পারে কি পারে না। রামুর আজকে 3 লক্ষ মানুষ তাকিয়ে আছেন, রামুকে পৌরসভায় দেখতে চায়। মাননীয় স্পিকার, আজকে আমার কক্সবাজার সারা বাংলাদেশের লবণ উৎপাদনের আমরা 99% কক্সবাজারে উৎপাদন করে থাকি। কক্সবাজারের মানুষ, এই লবণ চাষিরা লবণ আমদানি নিষিদ্ধ চায়, লবণ বোর্ড আমরা কক্সবাজারে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার হাজার হাজার মানুষ মিথ্যা বন মামলার আসামি। তারা যুগ যুগ ধরে একটার পর একটা মামলা খেয়ে, অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা অবস্থায় বন মামলা আসামি হয়ে তারা এখানে ফেরারি জীবনযাপন করছেন। আমার ওখানে একটি মামলার খরচ যোগাতেন এই সমস্ত বনে বাসকারীরা, তারা আবার গাছ কাটেন, আবার আরেকটি মামলা খায়, এইভাবে বারবার আসেন। আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আবেদন জানাবো, বাংলাদেশের তাদেরকে যদি সামাজিক বনায়নের মাধ্যমে তাদেরকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করি, তাহলে কিন্তু বাংলাদেশের সেই সবুজ বেষ্টনী রক্ষা পাবেন এবং বাংলাদেশের হাজার হাজার মানুষ এই সমস্ত বন মামলা থেকে রক্ষা পাবেন, স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারবেন। তাই আমি বন মামলার প্রত্যাহার চাই। আমার এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী জমায়েত সেই টঙ্গীর বিশ্ব ইজতেমায় ময়দানটি দিয়েছিলেন বঙ্গবন্ধু। আর মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, হজের ময়দান মিনার মতো 200 কোটি টাকা বরাদ্দ দিন, যাতে আমরা সেখানে স্থায়ী তাঁবু নির্মাণ করতে পারি। কোটি কোটি মুসলমান দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। শুধুমাত্র 200 কোটি টাকা বরাদ্দের আমি আজকের সভায় প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমার এলাকা গত 40 বছর ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিটি গ্রামের কথা আমি প্রথম বক্তৃতায় বলেছিলাম। আমার গ্রামগুলোর রাস্তা এখন বেহাল দশা, সেই গ্রামগুলোর জন্য প্রকল্প দিয়েছি। অগ্রাধিকার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন চাই। আমরা সেখানে অনেক সমস্যা আছে, সেই কথাগুলো আজকে বলবো না। মাননীয় স্পিকার, তারপরও বলবো, আজকে দেশ এগিয়ে যাচ্ছে, আমার এলাকাও এগিয়ে যাচ্ছে। আর সেই এগিয়ে যাওয়ার সাথে সাথে আমার কক্সবাজারের মানুষ আজকে আনন্দে উদ্বেলিত। আজকে বাংলাদেশ, আমাদের টাইগাররা আমাদেরকে আবার সম্মান এনে দিয়েছেন। তারা আজকে বিজয়ের নিশান উড়িয়ে বাংলাদেশকে আবার আমাদেরকে সম্মানিত করেছেন। আমি আজকের এই সভায় আমার ক্রিকেটার ভাইদের প্রতি আমি অভিবাদন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর আমার কক্সবাজারের চাকনালকুল কলঘর ব্রিজটি, আমি ব্রিজের বাস্তবায়ন চাই। ভারুয়াকালী ব্রিজ, সেই ব্রিজের বাস্তবায়ন চাই। ঈদগাহ চরপাড়ার ব্রিজের
বাস্তবায়ন চাই, আর মরিচঝিলের ব্রিজের বাস্তবায়ন চাই। আর আমার এলাকার মধ্যে সেনাবাহিনী নতুন সেনানিবাস দিয়েছেন। কক্সবাজার মানুষ সুরক্ষিত ছিল এতদিন, প্রতিবেশী রাষ্ট্রের হুঙ্কারের কারণে আমরা এতদিন সুরক্ষিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেনানিবাস দিয়ে কক্সবাজারবাসীকে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সেনানিবাসে আমার একটি স্কুল দরকার। আমি তাই আজকে মাননীয় শিক্ষামন্ত্রীকে সেই স্কুল দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি বক্তব্যের শেষান্তে আজকে বলতে চাই, আজকে সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনার উন্নয়ন দিকে তাকিয়ে আছেন, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের বিজয়ের পতাকার দিকে তাকিয়ে আছেন। তাই বক্তব্যের শেষান্তে বলতে চাই, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এ দিনে। জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি বলে, জয় দেখেছি ৭১-এর মাথা তোলা দিনে। জয় বাংলা, জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার অনর্গল বক্তব্যের জন্য এবং সুন্দর বক্তব্যের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।